অনেক বড় বড় মামলার আসামিরাও জামিনে বের হয়, তো সেটা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নাই। তো কথা হচ্ছে তিনি বের হওয়ার আগে থেকেই হুমকি ধামকি প্রচুর আসতেছে, এবং আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে শুরু করব, একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাবো। আপনারা একটু কাইন্ডলি এটা শুনবেন এবং প্রয়োজন হলে আমাকে বলবেন, সবার ডিভাইসে আমি দিব। যে রেকর্ডিংটা আমার বাচ্চাকে মেরে ফেলা এবং তারই সঙ্গে আমাকে মেরে ফেলার হুমকি এসেছে। তো আমার কথা হচ্ছে, জাস্টিস চেতে গিয়ে আমার জীবন নাশের এই কারণটা কেন, এবং কে সেই মানে অদৃশ্য শক্তি। শুনেন, আপনারা শুনেন। হ্যালো, কে আপনি? হ্যালো, কে আপনি? হ্যালো, কে আপনি? ওকে, সো এরকম হুমকি, এটা তো একটা কল। এছাড়াও দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে। তারই সঙ্গে গত 24 তারিখ, আপনারা তো এসেছিলেন এর আগে, গত 24 তারিখে দুজন, মানে আমি চিনি না, তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে, হয়তো তার বোন জামাই হতে পারে, এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিধির ওই যে মোড়টাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম, তখন এসে বলল যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড় ক্ষতি হবে। তো এই যে মামলা, একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি, এখানে আমার জীবন নাশের কেন হুমকি আসবে, এটা তো আমার জানা নাই। কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না, সবার কাছে সমস্ত প্রমাণ আছে। এখন আসেন যে প্রমাণ বলতে কি বুঝান। প্রমাণ বলতে আমার যে ভিডিওটা 65 লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল, সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম। আপলোড করার পরে সেটা ডিলিট করানো হয়েছে, এবং ডিলিট করে আমার এই বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে, যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে, এবং মামলাটা নিয়েছে। মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে। তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন, এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি। এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব, বা এই হুমকিটা কেন আসবে? একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না? বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না? আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে। কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারো সঙ্গে যেন কমিউনিকেশন না করি। আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম, আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন। নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন। সকলেই আপনারা যেদিন এসেছেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম। এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি, একটার পর একটা হুমকি। ভাই, মৃত্যু তো আজ হইলেও হবে, কাল হইলেও হবে। আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না। এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে, এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে, সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই, এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি। আমার ভেতরে বিশ্বাস করেন 1% ভয় নাই। এই যে ফোনটা আপনারা শুনলেন, সবাইকে আমি দিয়ে দিব, রেকর্ডিংটা আপনারা শুনবেন। এবং এই জিনিসগুলা যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে, এই জিনিসগুলা কিন্তু চারটেখানি বিষয় না। হ্যাঁ, যে একটা নারী, আমি একটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না, তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন? এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয়। তারপরে আসেন অদৃশ্য শক্তি। এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা, এই যে তার অদৃশ্য শক্তি, তারা কি করলো? আমার বাসায় ধুম করে আসলো, উইদাউট মাই নোটিস, উইদাউট মাই নলেজ। তারা আসলো, তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জান প্রাণ দিয়ে দিল, অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো। এবং বলি, তা যাদের কথায়, যেই সুগার মাম্মির কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠতো, রাসেল মিয়া যদি বলতো আই বসতো, সেই সুগার মাম্মি কিন্তু আসল আমার এই সংসারটা ভাঙার পিছনে কারণ সেই সুগার মাম্মির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সুগার মাম্মিটা কে আসলে? সুগার মাম্মি নামটা আমি এখন আইনের জন্য বলতে পারবো না, আইনের বাধা আছে তাই বলতে পারবো না। কিন্তু সেই সুগার মাম্মির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুখটা, এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া, তখনই সে রাসেলকে বলছে বাসা থেকে বেরোয় যা, এটা কর, ওটা কর। আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত। এখন আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো? কখন আপনি কারো প্রতি, মানে কারোর জন্য জীবন দিবেন? বলেন
কখন দিতে প্রস্তুত থাকবেন? হয় সে আপনার বোন, হয় সে আপনার মা, হয় সে আপনার রক্তের কেউ, হয় সে আপনার বউ অথবা আপনার প্রেমিকা। তাহলে সে সুগার মাম্মিটা তার কি হতে পারে? জানের টুকরা, কলিজার ধন। তো আলটিমেট সেই সুগার মাম্মিটা যে আমার বাসায় এসে এত কিছু নাটকীয় করে গেল, এত নাটক করে গেল, এবং সেই সুগার মাম্মি আজকে ছাড়াই নিয়ে আসলো বিকজ অফ গতকালকে নাকি একটা মামলা হয়েছে দেখলাম, সবাই আমাকে পাঠাচ্ছে। তো সুগার মাম্মির মামলা হয়েছে, তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে, এটা তো আইন দেখবে। আমি তো আইন না, আমি ভিকটিম, তাই না? ভিকটিম আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। তো আমি জানি না আসলে এখন কি হবে। আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ, কোনো কারণে যদি আমার কোনো ধরনের শুনেন সুইসাইড, আত্মহত্যা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা যেটা মানে আননেসেসারি মৃত্যু, সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি। আমি আপনাদেরকে নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে, কিন্তু জটিলতার কারণে, কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে। সেই নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র, পুরো চক্রটা জড়িত, যারা চাচ্ছে না কোনোভাবে আমার মামলাটা কোনোভাবেই একদম দৃষ্টান্তমূলক হোক। এবং মিথ্যা মামলা তারা বারবার বলছে, কেউ কেউ ক্যাপশন দিচ্ছে যে মিথ্যা মামলা বর্ষা চৌধুরী করে না। আমি বর্ষা যেই যখন সহ্য করেছি, আমাকে কোরআন শরীফ একটা মানুষের বাসায়, আপনার বাসায় আমাকে নিয়ে গিয়ে কোরআন ধরাবেন? আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন, আপনার বাসায় আপনি বলবেন যে এই কোরআন ছুঁয়ে শপথ কর, জামাই তো কোরআন ছুঁয়ে শপথ কর। আমি বলছি সংসারটা থাকবে, আমি ওকে বোঝাবো, ও সংসার করবে, তুই শপথ কর। শপথটা করাইলো। আপনারা কখনো করবেন এই কাজ? ইসলামকে অবমাননা করবেন? তাহলে কেন করলো? সেই সুগার মাম্মিকে আমি কিছুই বলবো না, তার অনেক ক্ষমতা, সে মহারানী, সে অনেক কিছু, সে সুগার মাম্মির চেয়েও অনেক কিছু, এবং তার আরো কিছু সুগার মাম্মি আছে দেশের বাইরে যারা আমার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে। আরো কিছু ভয়েস এভিডেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দিতে পারছি না বিকজ অফ দ্য রিজন মামলার ইনভেস্টিগেশনের জন্য আমার লয়ার বলেছে বর্ষা দরকার নাই, এগুলো দরকার নাই। বাট প্রমাণ ভাই, আদালত দেখবে প্রমাণ, আইন দেখবে প্রমাণ। এবং আমি বর্ষা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে যাব যে আমার এই যে অভিযোগ, এই যে আমাকে এতদিন ধরে বিয়ের পর, বিয়েটা কিভাবে করলো আসেন আরেকটা কথায়, নিকানামায় গিয়ে কি পেলাম, শুরুটাই কিভাবে মিথ্যে হলো। নিকানামায় গিয়ে পেলাম যে বরের ভাষ্য মতে আমি তার প্রথম স্ত্রী, এটা নিকানামা তুলতে গিয়ে পেলাম। এবং আমার যেই পয়েন্টটা থাকে নারীদের, সেখানে লেখা আছে আমি বিধবা, স্পষ্ট করে বলছি, লেখা আছে উইথড্র। অথচ তার আরেকটা বিবাহ বের হলো, তার 11 বছরের সন্তান বের হলো, পরবর্তীতে তার আরেকটা ওয়াইফ বের হলো, এবং সেই পেপারস গুলো আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। ডিভোর্স লেটারটাও আমার হাতে চলে এসছে। তার যে ডিভোর্স হয়েছিল 2015 সালে, পরবর্তীতে 2020 সালের বিয়ে বের হলো, এবং তার সঙ্গে যে লিভ টুগেদারে যে নারীরা ছিল তারাও কিন্তু আমাকে জবানবন্দি দিচ্ছে যে বর্ষাপু এই যে আমার ভয়েস রাখো, আদালতে পেশ করো। তাহলে আলটিমেট জিম্মিকে প্রতারণা কার সাথে হলো আপনারাই বলেন। আমাকে যে ধরনের প্রতারণা বারবার বলছে আমি ট্র্যাপ করে বিয়ে করেছি, এই হয়েছে সেই হয়েছে, আসলে আলটিমেট প্রতারক কে? আইন দেখবে কি? আমাকে বলেছে সে এতিম, আল্লাহকে ভালোবাসে বলে, আল্লাহকে ভালোবেসে সে একজন এতিম, তার মা নাই, তার বাবা নাই, তার দুনিয়াতে কেউ নাই, সে আমার 2টা এতিম বাচ্চার দায়িত্ব নিছে। এবং আমি চিন্তা করছি যে ঠিক আছে, ওকে, আমি ভাই বিধবা, ইসলামে তো না মানে বিয়ে নিষেধ না। হ্যাঁ, আমার প্রথম বিয়ে হয়েছে, ডিভোর্স দিয়েছি আমি, পরবর্তীতে আমার স্বামী মানে চলে গেছে, নাই দুনিয়াতে, আমার বাচ্চার 38 দিনে। তার মানে তো এই না যে আমি বিয়ে করতে পারবো না, আমার ইসলাম নিষেধ করেন নাই। আমি বিয়ে করেছি, অবৈধ সম্পর্ক করি নাই, বৈধ সম্পর্ক করেছি যেটাতে আল্লাহ খুশি হন। কিন্তু কে জানতো যে বিয়ের 2 দিন পর থেকে তার নতুন আরেক রূপ দেখবো, নতুন আরেক রাসেল মিয়াকে আমরা দেখবো। আপনারা কেউ তো এই রাসেল মিয়াকে দেখেন নাই। আমি যে প্রমাণগুলো আপনাদের কাছে শো করেছি, আপনারা কেউ কি এই রাসেল মিয়াকে দেখেছেন? আরেকটা বিষয়, আপনার সঙ্গে যদি 12 বছরের পরিচয় না থাকে, আপনি কেন বলবেন আমার সাথে ওর 12 বছরের পরিচয়? আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, পয়েন্টগুলো নোট আউট করবেন। আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, আমার জন্য অনেক ফাইট দিছে, আমার জন্য রাসেল অনেক কষ্ট করছে। রাসেল অমায়িক, রাসেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে আমাকে গার্ডসটা দিছেন, এই গার্ডসটা দিয়ে আজকে আমার লাইফটা যে ধ্বংস করছেন। আপনার ঘরে তো বাচ্চা আছে, আপনার পোলার তো ডিভোর্স হয়ে গেল, আপনার মেয়েরও ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কি হইলো দিন শেষে? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই যে কোরআন অবমাননার জন্য যেটা হইলো, এটা কি হইলো আপনাদের কাছে? আপনার কাছে এখনো মনে হয় না যে আমি মুখ দিয়ে নামটা বলতেছি না, মুখ দিয়ে যখন নামটা বের হবে তখন কি হবে? হয়তো এই মুখ দিয়ে নামটা বলার আগে আমার মেরে ফেলতেই পারে, তার অনেক বড় বড় পাখাওয়ালা লোকজন আছে। হ্যাঁ,
অনেক বড় বড়, তার অনেক কিছু আছে। গুলশান বনানী এরিয়াতে তার যাতায়াত, তার থাকা, সে বাংলাদেশের বড় বড় ক্লাবের মেম্বার, তার কি জানো ড্রিঙ্কস খাইতে লাইসেন্স লাগে না, সে সবকিছুর মেম্বার। আচ্ছা ভাই আপনারাই বলেন, কেউ যদি মেম্বার হয়, একটা একটা মেম্বার হইতে কত টাকা লাগে? কত টাকা লাগে একটা ক্লাবের মেম্বার হইতে? আপনি হবেন, আপনি যদি কোটিপতি না হন তাহলে আপনি লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে কোনো ক্লাবের মেম্বার হবেন? আর যদি হনও সেটা কি কারণে হবেন? আপনার যদি মদই না খাইতে হয় তাহলে আপনি হবেন কেন আমাকে বলেন তো। যাই হোক, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটবো না। তবে আমার সংসারটা যখন দেখছে যে রাসেল মিয়া আমি ভালো আছি, বিয়ের দিন সকালবেলাও যখন শুনেছে ভালো আছি, পরবর্তীতে যখন তার বাসায় নিয়ে গেছে এবং বাসায় নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে, বাসায় আমি একেবারে ডালা টালা ভরে খাবার দাবার নিয়ে গেছি, আমার পেজে সেটার প্রমাণ আছে। আমি এভিডেন্স ছাড়া বর্ষা চৌধুরী কোনো কথা বলে না। সেই ডালা টালা নিয়ে আমি যখন তার বাসায় গেছি, সে আমাকে সম্মান করেছে। সে বলছে সামাজিক ভাই হইলে ভাই, সামাজিক ভাইদের কেউ ডায়মন্ডের রিং দেয়? আমি তো আমার সামাজিক কোনো ভাই বোনদের ডায়মন্ডের রিং দেই নাই। আমি যাদের দেই তারা আমার ব্লাড হইতে হয়, অথবা তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হইতে হয়, পারিবারিক সম্পর্ক হইতে হয়, নাহলে আমি দিব না। তো কেন দিবেন? তাহলে কি আপনি আরো বেশি গার্ডসটা দিচ্ছেন যে ইয়েস সে তো তার ভাই, আমি কিন্তু এখন নিজে খুব কি বলে শক্ত আছি, আমার গার্ডসটা শক্ত আছে। কোরআন শরীফ শপথ করে যখন আমাকে বললো কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না তিনি ব্যতীত, আপনার পয়েন্টটা ধরবেন, তিনি ব্যতীত। আমি যখন কান্না করলাম, আমি যখন চিৎকার করলাম, আমাকে যখন কোরআন শপথ করার পরেও মারলো একের পর এক, আমি বর্ষা কিন্তু তার কাছে প্রত্যেকবার ভয়েস দিছি, প্রত্যেকবার ভিডিও পাঠাইছি, প্রত্যেকবার, কারণ নট এ সিঙ্গেল পার্সন আমার সাথে কমিউনিকেশন ছিল না তার কাছে। এখন যখন আমি ওই ফুটেজ গুলো চাই, সে আমাকে বলে দিবে না। আমি যখন বলতেছি মেসেজে যে আমাকে সেই জিনিসগুলা দিয়ে দাও, আমরা তোমাকে যে আমি ওই সময় পাঠাইছি, কারণ তখন তো আমি কাউকে ট্রাস্ট করতে পারি না, আমার এখান থেকে ডিলিট করে দিছি, রাসেল যেন আমাকে মারধর না করে, আমাকে সেই এভিডেন্স গুলো দাও, আমার মামলার জন্য লাগবে। তার যদি সৎ নিয়ম থাকতো সে কি করতো, সাথে সাথে আমাকে সেই এভিডেন্স গুলো ফরওয়ার্ড করে দিত, যেগুলো আমি হোয়াটসঅ্যাপে তাকে দিয়েছি। সে কিন্তু আমাকে সেই এভিডেন্স গুলো দেয় নাই। তার মানে আমার যে আমানতটা তার কাছে রেখেছি সেটার খেয়ানত সে করে দিল, এবং সেখানে তার একটা বড় উইক পয়েন্ট আছে। হ্যাঁ, অনেক বড় একটা উইক পয়েন্ট আছে। তারপরে আসেন যে যখনই দেখলো যে রাসেল আমি মিলে যাই, যেদিনই দেখছে রাসেল আমি একসঙ্গে হয়তো একটা টিকটক, হয়তো একটা রিলস, হাসতেছি, অথবা মারটার খেয়েও চিন্তা করছি সংসারটা বাঁচাই। ভাই আমরা নারী, দিন শেষে সংসার বাঁচানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি। প্রত্যেকটা নারী, বাঙালি নারী যে সাংসারিক সে এটাই চেষ্টা করবে। তো আমি কি করেছি দেখেন, যখনই ওই যে রাসেল ভিডিওগুলো ছাড়তো আমার পেজ থেকে, যে আমি রাসেল কোথাও ভালো মুহূর্ত কাটাচ্ছি, সে হাঁসের মাংস পছন্দ করতো, 300 ফিট নিয়ে হাঁসের মাংস খাওয়াতাম, তারপরে সে যেই ধরনের খাবার দাবার, ইলিশ মাছ পছন্দ করতো, এই ভিডিওগুলো দিতাম, বা আমার কোন একটা পিয়ার এসেছে খাবার সেটা ভিডিও করছি, যখনই এগুলো দেখতো তখনই তার মাথাটা খারাপ হয়ে যেত। এন্ড ওই মোমেন্টে, ওই দিনই সে কি করতো, ওভার দ্য ফোন তাকে গাইড করতো। ওই যে বলেছিলাম তার সামনে, আপনারা মনে করে দেখেন, সে তুমি উঠতে বললে উঠতো, আর তুমি বসতে বললে বসতো, তুমি অস্বীকার করতে পারবা? আমি বর্ষা কিন্তু ছাড়ি নাই, তার মুখোমুখি ছাড়ি নাই। আপনারা তার সাক্ষী, গণমাধ্যম তার সাক্ষী। আরেকটা বিষয় যোগ করতে হচ্ছে যে শুনেছি যে ওনার একটা গোপন বাংলা বাড়ি আছে, আসলে ওখানে মূলত কি হয়? আপনি তো নিজেও গেছেন। গোপন বাংলো বাড়ি বলতে, আমি তো ওখানে গিয়েছি আমার মেন্টালি রিফ্রেশের জন্য। আমাকে বলছে যে আমার সাথে 2 দিন থাক, আমি 2 দিন থেকেছি, 2 দিন না 1.5 দিন থেকেছি। তারপরে দেখলাম রাসেল খুব শাউট করছে, রাসেল পছন্দ করছে না। পরে রাসেল আমাকে বললো যে বর্ষা আমি তুমি চলে আসো, আমার ভালো লাগছে না। তো বাসায় আসার পরে রাসেলের কাছ থেকে অনেক কিছু জানলাম, যে ওই বাংলো বাড়িতে অনেক কিছু ঘটে যেগুলো আসলেই মানে কি বলবো, মুখ দিয়ে আমি উচ্চারণ করতে চাই না। এটার দায়িত্ব গণমাধ্যমের এবং আইনের, আমার না। আচ্ছা আপু, একটু যদি বলেন যে অনেকে বলছে যে আপনি রাসেল ভাইকে ট্র্যাপে ফেলিয়ে বিয়ে করছেন, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ট্র্যাপে ফেলে বিয়ে, আপনাদের একটা রিলেশন, শুনেন, সে একটা জায়গায় বলছে সে আমাকে বলেছে নক দিয়েছে, ফেসবুক আইডি নিছে, অন্য জায়গায় বলতেছে আমি তারা নক দিছি। তো আসলে সত্য মিথ্যা তো আদালত সেটার বিচার করবে ডেফিনেটলি, কিন্তু সত্য এটাই যে সে আমাকে নক করেছে, এবং সত্য এটাই বিয়ের প্রস্তাবটা কেউ আমার সাথে প্রেম করতে আসলে আমি তাকে এক্সক্লুসিভলি গণমাধ্যম নিয়ে করতাম না। আমার বিয়েতে তো গণমাধ্যম ছিল, অন লাইভ 4টা পেজে লাইভ হয়েছে। কেউ কেউ বলছে আবার এটাও যে বিয়েটা রাসেল তো কালকে করতে, আজকে বর্ষা বলছে না বিয়ে হবে না, আমি বলছি না বিয়ে আজকেই হইতে হবে, সেটার প্রমাণও আমি আদালতে দিয়ে আসছি।
বুকিং করেছিলেন? না, বিয়েটা অন্য একটা রেস্টুরেন্টে বুকিং ছিল 17 তারিখে। পরে এটাকে তার যেই কথিত সুগার মাম্মি, সেই সুগার মাম্মি এটাকে ডেটটাকে সামনে নিয়ে আসে। আপনি বারবার সুগার মাম্মির কথা বলছেন, আসলে সুগার মাম্মি আপনি কোন কারণে সুগার মাম্মি বলার রিজন, প্রথম রিজন হচ্ছে আমার বাবার কথাও সামটাইমস, এখনকার জেনারেশন বাবার কথাও শুনবে কিনা সন্দেহ। তাহলে তার কথা কেন শুনবে? ওয়াই? রিজনটা বলেন। আমি তো কারো কথায় উঠে বসি না। আপনারা কি বাইরের কারো কথায় উঠেন বসেন? আপনাদের স্ত্রী, বাবা, মা ব্যতীত কারো কথায় উঠবেন বসবেন? বাইরের কোনো নারীর কথায়? তাহলে সুগার মাম্মি কেন বলবো না? আবার জানতে পারি সেই জামিন করাইছে উইথ এভিডেন্স। তাহলে আপনারা কি করবেন? সুগার মাম্মি বলবেন না কি করবেন? আমাকে মোবাইল কিনে দেয়, সে মোবাইলের টাকাও সে দেয়। তাহলে আপনারা সুগার মাম্মি বলবেন না কি বলবেন? তারপরে আমার বাসায় হচ্ছে একটা খাট আর একটা ওই যে রকিং চেয়ার আপনাদেরকে বলেছিলাম, সে কিনেছে, সেই টাকাটাও সে দিছে। তাহলে সে সুগার মাম্মি না তো কি হবে? আপনাকে তো সে গিফট করেছে বিয়ের সময়। হ্যাঁ, সেটা তো আমি বললামই। বিয়ের পরে, তার বাসায় যাওয়ার পরে, সেটা তো সোশ্যাল মিডিয়াতে আমার ফুটেজই আছে। আমি বর্ষা কোনো মিথ্যে নিয়ে চলি না। বলতে চাচ্ছেন যে বয়স্ক মহিলা যদি কাউকে বিনা স্বার্থে টাকা পয়সা দেয়, গিফট করে, ডেফিনেটলি। কি স্বার্থ? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য বেনিফিট? ভাই, বেনিফিট কি? আমি একটা মানুষের জন্য তখনই করব যখন আমার বেনিফিটস থাকবে। আমি তো ভাই আমার পরিশ্রমের টাকা, আমি সারাদিন কাজ করি, লাইফ করি, ইনকাম করি উইদাউট পারিশ্রমিক। পার লাইফ 20,000 টাকা উইদাউট পারিশ্রমিক। এটা আমি আইনি নোটিশ দিছি অলরেডি। আপনি কি সেটা চান? অবশ্যই চাই। না, তখন কি আপনার সাথে কি ধরেন সম্পর্কের খাতিরে লাইভ করেছেন না? আপনারা ওই লাইভ গুলো দেখবেন, আমি প্রত্যেককে লিংক দিব। আমি যে ওই লাইভে মেকআপ করি নাই, আমি যে ওই লাইভে খুশি ছিলাম না, এবং আমি যে ওই লাইভটা করতে চাই নাই, আমাকে জোর করে করানো হয়েছে, এটা প্রত্যেকটা লাইভ তার প্রমাণ। প্রত্যেকটা লাইভ তার প্রমাণ। এই লাইভগুলো কি বিয়ের আগে না বিয়ের পরে? আরে বিয়ের পরে, এই যে আমাকে যখন কোরআন শপথ করানোর পরে, জিম্মি করার পরে। আমরা শুনেছি আপনার সাথে বসুন্ধরা একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পর থেকেই রাসেল মিয়ার সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়। বসুন্ধরা আমার যে ঝামেলা হয়েছে ওটা আমার একেবারেই ব্যক্তিগত, এবং ওইটার সঙ্গে এইটার মানে ব্যক্তিগত, ওটা আমার প্রফেশনের সাথে পার্সোনালের কোনো সম্পর্ক নাই। আপনি প্রফেশনের সাথে পার্সোনাল কিভাবে মিলাবেন? দুইটা তো দুই জায়গায়। এখানে তো আমি ব্যক্তি, আমি হ্যারেস ব্যক্তি, আমি খারাপ অবস্থায় ব্যক্তি, আমি নানান ভাবে টর্চার। আপনি এতদিন টাকা চাননি, আজকে কেন চাচ্ছেন? কারণ এখন আমি দেখতেছি সে কালকে জামিন করায় নিয়ে আসছে, আমার তো কিছু করার নাই। ভাই, আমার তো মামলা লড়তে টাকা লাগবে। মামলা কি কেউ এমনি এমনি লড়ে? দুনিয়াতে আছে কেউ কি আমার কথায় আদালতে লড়বে? আমার তো সুগার ড্যাডি নাই। এই যে আপনারা আমার বাসায় আসছেন, দেখেন আমার ভাঙাচোর একটা গাড়ি, ভাঙা একটা গাড়ি। আমার বাবা স্ট্রোক করছে, 1 মাস প্যারালাইজড। আমি দিন আনি দিন খাই, প্রতিদিন লাইভ করি, ওই লাইভের টাকা আমার সংসার চলে। প্রত্যেকটা বিকাশ ট্রানজাকশন আমি আপনাদেরকে দিতে পারবো, কোনটা কত টাকা কেন আমার বিকাশে আসে, কোনটা কত টাকা কেন আমার অ্যাকাউন্টে আসে। কিন্তু তার বিকাশে যে টাকাগুলো আসে সেগুলোর হিসাব তাকে দিতে বলেন। তাহলে সুগার মাম্মি দেয়? অবশ্যই সুগার মাম্মি দেয়। নট অনলি একজন, আরো 2-3 জন আছে যেগুলো ঢাকা দেশের বাইরে থাকে, সে নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে। আচ্ছা, এমন সুগার মামি ওনার কয়জন আছে? আপনি কয়জনের সন্ধান পেয়েছেন? 4 জন, 3 থেকে 4 জন। সবাই মানে কি কি প্রফেশনে আছে সবাই? একজন হচ্ছে হাউসওয়াইফ, একজন হচ্ছে বাংলাদেশের নক্ষত্র নিজেকে দাবি করেন, নিজেকে কি বলে যেন, সিস্টারও দাবি করেন, হোয়াটএভার, পাপমুক্ত নারী দাবি করেন। এবং তারই সঙ্গে হচ্ছে আরো যারা আছে তারা হচ্ছে দেশের বাইরে, কিন্তু তারা এখন যখন সমস্ত প্রমাণ তাদের কাছে গেছে, ওই 2 জন নারী পুরো আমার ফেভারে চলে এসছে। ওই 2 জন নারী সমস্ত এভিডেন্স আমাকে দিচ্ছে যে বর্ষা তুমি যাও, প্রয়োজনে আমরা দেশে আসবো। এবং একজনের কাছ থেকে, বাঞ্ছারামপুরের একজনের কাছ থেকে বিদেশে যাবে বলে 10 লাখ টাকা নিয়েছে। সেই ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেছে। কে নিয়েছে? রাসেল মিয়া। আচ্ছা, এই যে সুগার মামি যেগুলো বলেছেন, এগুলো তো আমরা বয়স্ক নারী হিসেবে ধরে নিলাম না, বয়স্ক ম্যারিড মানে সুগার মামি বলতে চেয়েছি আমি। একটা ম্যারিড মানুষ যখন পরকীয়া লিপ্ত হবে তার মানেই তো সুগার মামি। এবং সে যে যখন টাকা দিয়ে সেই লিভ টুগেদারটাকে টিকাবে বা সম্পর্কটাকে টিকাবে, সেটাকে আমি সুগার মামি হিসেবে এই নিচ্ছি। 4 জনের বাইরে কি অন্য কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার আছে? এক্সটার্নাল অ্যাফেয়ার, আমার বিয়ের দ্বিতীয় দিন আপনাদেরকে বলেছিলাম একটা ফোন কল এসেছিল, শারমিন নামে একটা মেয়ে। মেয়েটার পুরো নামটা আমি বলবো না, কারণ যেহেতু সে ইন্ডাস্ট্রিতে কাজ করে, শর্ট নেমটা বললাম শারমিন। সে বলেছিল যে আপনার চেয়ে আমার অধিকার বেশি। আমি বললাম আপনার অধিকার কিভাবে বেশি? বলে 7 বছর ধরে আপনার কথিত এখন যে জামাই, সে গতকাল যে বিয়ে করছে, 7 বছর ধরে আমার সাথে তার সম্পর্ক, সে আমার উত্তরার বাসায় থাকে, লিভ টুগেদারে ছিল। তখন তাকে জিজ্ঞেস করি, তখন সে বলে আরে দূর, সবাই সহ্য করতে পারতেছে না তোমাকে আমি বিয়ে করছি, তুমি এগুলো কানে নিও না। এবং ওই দিনই ফার্স্ট আমাকে চর মারে। আমি এর আগের ইন্টারভিউতেও বলেছি যে প্রথম কবে আমাকে মারে, ওই ফোনের কল এবং ওই
আমরা আপনি বলতে এটা ধরে নিব সুগার মামির জন্য আপনার সংসার এলোমেলো বা আজকে অবশ্যই সে চায় না আমার সংসার হোক, সে চায় নাই, আলটিমেট চায় নাই। এন্ড টুডে এন্ড টুমোরো রাসেল মিয়া যদি মানুষ হয়ে থাকে এবং স্রষ্টার তৈরি যদি একজন মানুষ হয়ে থাকে, টুডে এন্ড টুমোরো রাসেল মিয়া বুঝবে যে কে তার সংসারের শেষ করেছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে এটার জন্য দায়ী হচ্ছে যিনি সুগার মামি, তার কথা। ডেফিনেটলি, কারণ তার কথাই তো তার কথায় বসতো। এখন সে যদি বলতো আই রাসেল তুমি সংসার করো, তাহলে নিশ্চয় রাসেল করতো। তাহলে সে বলে নাই, আমার কথা শুনেন, তাহলে সে বলে নাই। এবং তার আরেকটা নিউজে আমি, সে জেল থেকে বের হওয়ার পরে বলছে একটা জায়গায় যে আমাকে বলছে জামা কাপড় নিয়ে বের হয়ে যেতে, আমি তো জামা কাপড় নিয়ে বের হয়ে গেছি। ভাই আপনারা আমি বলবো জামা কাপড় নিয়ে বের হয়ে যান, আপনি জামা কাপড় নিয়ে বের হয়ে যাবেন অন্য কারো কথায়? তাহলে সে আপনার কি লাগে? কি লাগে সে আপনার? প্রশ্ন আপনারাই উত্তর দেন। আমি তার প্রশ্ন তাকে ছুড়ে দিলাম। আচ্ছা, আপনার মোবাইলে আমরা এভিডেন্স দেখেছি যে ওই সুগার মামির নামে তো আপনার কাছে অনেক অনেক পরামর্শ। ওটা আমি আদালতে পেশ করবো, আচ্ছা, এখানে না। একটু হিংস দেন আসলে কি টাইপের, মানে আপনি বলতেছেন যে যারা হিংস পাওয়ার, আমজনতা তো বোকা না, সবাই হিংস পেয়ে গেছে। আপনি কি চাচ্ছেন যে তারা দুজন মিলে আসলে একটা চক্র, এগুলো আসলে তারা অবশ্যই চক্র না হলে আমাকে বিয়ে করবে কেন তাড়াহুড়ো করে? 17 তারিখের বিয়ে 16 তারিখে হবে কেন? এবং যেখানে ভেন্যু সিলেক্ট করা, অনেক সাংবাদিকদের ইনভাইট করা, কার্ড রেডি, সমস্ত কিছু রেডি, সেখানে কেন ভেন্যু চেঞ্জ হয়ে যাবে? এবং বিয়ের 2 দিন পর থেকে কেন অশান্তি করবে? ভাল লাগে না কেন? ভাল লাগে না, কারণ নাই। যখনই বাসা থেকে বের হয়ে যাবে সুগার মাম্মির আশ্রয়ে চলে যাচ্ছে, এগুলো তো ডেফিনেটলি ফ্যাক্ট। 1 টাকার কাবিনের বিষয়টা একটু যদি বলতেন। ও তারপরে বিয়ের মধ্যে 1 টাকার কাবিন হইতে হবে, এটা ভাইরাল হবে, 1 টাকার কাবিন হইতে হবে, লাইফটা কিন্তু এখনো আছে। তখন গিয়ে আমার এক ভাই বাধা দিছে যে না হবে 30 লাখ, আরেকজন বলছে না হবে 15 লাখ, এবং তারই লোক বলছে না হবে 10 লাখ। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে রাসেল মিয়া তো আসলে বলেছে যে আপনি নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় উনি কি আপনাকে আপনার যে ইয়া আছে, আপনি তো ইনফ্লুয়েন্সার, আপনার ইনকাম ভালো, আপনাকে কি উনি টাকার জন্য বিয়ে করেছে এমন মনে করেন, নাকি উনি যেটা বলেছে যে আপনি তাকে লাইভের মধ্যে এসে বলেছিল আপনি তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, ইমোশনাল ব্ল্যাকমেল? আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেলটা কাদেরকে করা হয়? আন্ডার 18। সে কি 18 বছরের নিচে? তার 2টা বিয়ে হয়েছে। সে কি নাবালক নাকি সে অবিবাহিত? সে এমন একটা ভান ধরেছিল বিয়ের সময়, পুরো দুনিয়ার কাছে কিন্তু সে অনেক উপরে উঠে গেছিল। পুরো মিডিয়াতে সবাই তাকে বাহবা দিছে যে একটা এতিম বাচ্চা, তারই সঙ্গে একটা বিধবা নারীর দায়িত্ব নিছে রাসেল মিয়া, অবিবাহিত একটা পুরুষ হয়ে। সবাই কিন্তু সিম্প্যাথি দিছে তাকে। কিন্তু পরবর্তীতে কি বেরোলো? 2টা বিয়ে এবং কতগুলা ডজনে ডজন হচ্ছে অবৈধ সম্পর্ক। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, উনি কথায় কথায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, উনি ধর্মটাকে ব্যবহার করে। মানে আপনি কি মনে করছেন যে কোনো একটা জিনিস আমি বলি, সামনে নিয়ে আসে, এটা কি ধর্ম ব্যবসা না? আমি একটু বলি, দেখেন সে আমাকে বিয়ে করার আগে দেখেছে আমার চলন বলন কথাবার্তা। আমার ফোনে কখনো কোনো ছেলের কল আসে না। উইদাউট ওয়ার্ক, কাজ ব্যতীত আমি কারোর সাথে কথা বলি না, আমার সেই সময় নাই। তো সে দেখেছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ ফরজ কাজগুলো করি। এবং সুগার মাম্মির বাসায় সুগার মাম্মি কিভাবে পারলো আমার মতো, মানে একটা সার্ভাইভার, আমার মতো একটা নারীকে এইভাবে কোরআন ছোঁয়াইতে? অবশ্যই কোরআন ব্যবসা, অবশ্যই তারা কোরআনকে আমার উইক পয়েন্ট হিসেবে ধরছে, কারণ জানে কোরআন শরীফ ছুঁইলে আমি আর দুনিয়াতে কোনো কিছু তাকাবো না। এবং আমি তখন ট্রমাটাইজ ছিলাম। আপনারা ওই সময়কার প্রত্যেকটা লাইভ আমার দেখবেন। আমরা জানি যে আপনার বাসায় কোরআন আছে, কিন্তু সুগার মামির বাসায় কেন নিয়ে যাওয়া হয়েছে? সুগার মামির বাসাতে যে কোরআনটা ছিল খাবার টেবিলের পাশে, ওই কোরআনটা নিয়ে আসছে, সে নিজের হাতে নিয়ে আসছে, এনে আমার হাতে দিছে। তার বাসাতে কেন? তার বাসাতে আমাকে মেরে নিয়ে গেছে, এখান থেকে মারতে মারতে টেনে নিয়ে গেছে। এখানে অনেক সাক্ষীও আছে, আপনাদেরকে দিয়ে দিবে। নিচে আমার গার্ডস আছে, এর আগেও তো দিচ্ছে, সাক্ষী নিয়ে যান, এভিডেন্স পুরো বিল্ডিং আছে। আচ্ছা, অবশ্য আমি রাসেল মিয়া বিয়ে হওয়ার পরে রাসেল মিয়া